বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ ক্লোজড, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। যে পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা তার উপযুক্ত শাস্তি হিসাবে তাকে ডিসমিস করতে চাই। পুলিশ যেভাবে সন্ত্রাসীর ভূমিকা পালন করতেছে এটা কখনো গ্রহণযোগ্য না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে হত্যার হুমকি দিতে পারে সেই আইন বা অস্ত্র তার কাছে থাকার কোনো প্রশ্নই আসে না। তাকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ডিসি তেজগাঁও অফিসে আপাতত তাকে সংযুক্ত করা হচ্ছে। যদি অভিযোগ প্রমাণিত হয় এবং যে মাত্রার অভিযোগ প্রমাণিত হবে সেই মাত্রায় ব্যবস্থা গ্রহণ করা হবে। তল্লাশি নামে রাতে ছিনতাইকারীর ভূমিকায় পুলিশ। সময় সংবাদের অনুসন্ধানে প্রমাণ মিলেছে অনৈতিক কর্মকাণ্ডের। খারাপ দেখা যায়। আমরা অফিসার মানুষ, আমাদের প্রেস্টিজের জন্য ভাই আমার ছোট ভাই মতো মানুষ। আমি ছোট ভাই তাহলে আমি কোন জাতটা খাওয়াবো? এমন কোনো কাজ করেন না যেটা খারাপ দেখা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অষ্টম বেতন কাঠামো সামঞ্জস্যের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। সরকারিভাবে এবার হজে যেতে খরচ করবে 3,60,000 টাকা। জাতীয় হজ নীতি ও হজ প্যাকেজ 2016 এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভিত্তিতে প্রার্থী দিতে আগ্রহী আওয়ামী লীগ বিএনপি। ইতিবাচক ফল বয়ে আনবে না মত বিশেষজ্ঞদের। এবং অস্ত্রের উৎস খুঁজে বের করে রুখতে হবে জেএমবির উত্থান, মত নিরাপত্তা বিশ্লেষকদের। জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। সমাজে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ কখনো কখনো সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম। মহাসড়ক থেকে শুরু করে রাজপথ, মহল্লার অলিগলি সব জায়গায় দেখা যায় অসাধু কিছু পুলিশ সদস্যের অপতৎপরতা। রাতের আধারে ছিনতাইকারী হিসেবেও সাধারণ মানুষের টাকা পয়সা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আইনের পোশাক পরা এই মানুষগুলোর বিরুদ্ধে। সময় সংবাদের সরেজমিন অনুসন্ধানে মহাসড়ক এবং থানায় কর্মরত পুলিশের বিরুদ্ধে প্রমাণ মিলেছে এসব অনৈতিক কর্মকাণ্ডের। সাইদুল ইসলামের তোলা ছবিতে সাইফুল রুদ্রর বিশেষ রিপোর্ট। রাতের বাংলাদেশ, দক্ষিণ থেকে রাজধানীর পথে। চট্টগ্রাম থেকে কুমিল্লার দাউদকান্দি, এরপর গজারিয়া, মেঘনা হয়ে ঢাকার কাঁচপুর পর্যন্ত প্রায় 15টিরও বেশি পুলিশ চেকপোস্ট দেখা গেছে। সীতাকুণ্ড পেরিয়ে মিরসরাই সীমানায় ঢুকতেই চোখে পড়ে এর একটি। অদূরে রাস্তায় সময় সংবাদের গাড়ি থামিয়ে পর্যবেক্ষণ করা হয় হাইওয়ে পুলিশের কাজকর্ম। রাতের আধারে গাড়ির আবছা আলোয় দেখা গেল হাত বাড়িয়ে দিতে। এগিয়ে গিয়ে সহকারী উপপরিদর্শকের কাছে জানতে চাওয়া হয় তারা কি করছেন। ঘড়িতে রাত 1:45। জবাবে তিনি জানান যানজট নিয়ন্ত্রণ। যতটুকু সম্ভব নিজের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সবার নিরাপত্তা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি। আমাদের কাজে তো এটা জনগণের সেবা। কিন্তু এই মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের বক্তব্য একেবারেই ভিন্ন। সিঙ্গেল দিছে ভালোবাসা সাবাইছি, সাবানার পরে মামলাটা ধরাই 10,000 টাকার মামলা। দৌড়ায় আসে পরে গাড়ির রিকোজিশন হবে, তখন গাড়ির কাগজের মধ্যে 1000 টাকার একটা নোট দিয়ে কাগজটা দিয়ে দেয়, ওই টাকাটা রাখা কাগজটা ফেরত দেয়, রিকোজিশন হবে না, চলে যান। রাত 4:30। দাউদকান্দি সেতু পেরোতেই গজারিয়া থানা পুলিশের গাড়ির দেখা মিলল রাস্তার পাশে। এখানকার চিত্র যেন আরো বিচিত্র। গত কয়েক মাসে পুলিশের উপর হামলা এবং পুলিশ হত্যার পরও টনক নড়েনি এই পুলিশ সদস্যদের। ঘুমের ছবি ক্যামেরায় ধারণ করা হলে সময় সংবাদের রিপোর্টারকে টাকা দিতে এগিয়ে আসেন এই কর্মকর্তা। খারাপ দেখা যায়। আমরা অফিসার মানুষ, আমাদের প্রেস্টিজের জন্য ভাই আমার ছোট ভাই মতো মানুষ। আমি ছোট ভাই তাহলে আমি কোন জাতটা খাওয়াবো? সেই সঙ্গে অনুরোধ করেন এই ছবি প্রচার না করতে। এমন কোনো কাজ করেন না যেটা খারাপ দেখা যায়। এরপর মেঘনা সেতুর আগের চেকপোস্টে সময় সংবাদের গাড়ি চালকের কাছে টাকা চাওয়া হলে ক্যামেরা অন করতেই কেটে পড়েন পুলিশ সদস্যরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে পুলিশ বিভাগ থেকে ক্লোজড করা হয়েছে। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ প্রমাণ হলে এসআই মাসুদকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাব্বি জানান, গত শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই 3 থেকে 4 জন যুবক তার গতিরোধ করে। এরপরই তাকে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে 5 লাখ টাকা দাবি করেন অভিযুক্ত এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর শুরু হয় নির্মম নির্যাতন। এমনকি টাকা না দিলে তাকে বেড়ি বাঁধে ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেয়া হয়। কৌশলে বেঁচে ফিরে রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এরপরই এসআই মাসুদকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগটির গুরুত্ব বিবেচনায় নিয়ে আমরা মনে করেছি যে তাকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ডিসি তেজগাঁও অফিসে আপাতত তাকে সংযুক্ত করা হচ্ছে এবং পরবর্তীতে তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর তদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বরখাস্ত কেন, অভিযোগের প্রেক্ষিতে অনেক বড় বড় ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ। আমার কোনো সহকর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাকে রক্ষা করা আমার দায়িত্ব না, অভিযোগের সত্যতা নিরূপণ করা হচ্ছে আমাদের দায়িত্ব। এখানে কারো দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো সুযোগ নেই অথবা অনিশ্চয়তা থাকারও কোনো অবকাশ নাই। আপনারা নিশ্চিত থাকতে পারেন, যদি অভিযোগ প্রমাণিত হয় এবং যে মাত্রার অভিযোগ প্রমাণিত হবে সেই মাত্রায় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মোহাম্মদপুর থানার অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে শুধু ক্লোজড নয়, অতি সত্বর পুলিশ বাহিনী থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তল্লাশির নামে একজন সরকারি চাকরিজীবীকে নির্মমভাবে নির্যাতনের পর অভিযুক্তকে শুধুমাত্র ক্লোজড করলে তাতে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলেও আশঙ্কা তাদের। যে পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা তার উপযুক্ত শাস্তি হিসাবে তাকে ডিসমিস করতে চাই। পুলিশ সেদিন যে পোশাক পরে যে সন্ত্রাসীর ভূমিকা পালন করেছে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা বলবো তার বিভাগীয় শাস্তি সেটাকে আমরা বড় করে দেখছি না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেই শাস্তি হতে হবে স্থায়ী বহিষ্কার। দেশের মানুষের যে আস্থা হারিয়েছে পুলিশের প্রতি, সে আস্থাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই পুলিশের এই শাস্তি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। তাকে ক্লোজ না, শুধু তাকে যে পুলিশে আইনে তাকে চাকরি থেকে বহিষ্কার করে, স্থায়ীভাবে বহিষ্কার করে, শুধু বহিষ্কার নয়, প্রচলিত আইনে একটা অ্যাটেম্প টু মার্ডারের যে আইন রয়েছে সেই আইনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। সরকারিভাবে হজে যেতে এবার খরচ পড়বে 3,60,000 টাকা। মন্ত্রিসভার বৈঠকে আজ এ সংক্রান্ত জাতীয় হজ নীতি 2016 ও হজ প্যাকেজ 2016 এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,13,868 জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যেতে পারবেন। সরকার নির্ধারিত 2টি প্যাকেজের একটিতে কোরবানি সহ 3,60,028 টাকা ও অপরটিতে কোরবানি ছাড়া 3,04,903 টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। জাতীয় হজ ও উমরা নীতি 2016 এবং জাতীয় হজ প্যাকেজ 2016 এর খসড়া মন্ত্রিসভার কাছে উপস্থাপন করা হয় অনুমোদনের জন্য। বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় 5,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,08,868 জন, মোট 1,13,868 জন হজযাত্রী পবিত্র হজে যাবেন। কোরবানি সহ তাতে 3,60,028 টাকা 18 পয়সা আমাদের সরকারি ব্যবস্থাপনায় যারা যাবেন, যে 5,000 তাদের জন্য। আর কুরবানি বাদে খাওয়া খরচ সহ 3,04,903 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রতি যে অভিন্ন খরচ যেটা কম্পালসরি বা ম্যান্ডেটেড, সেটা হলো 1,55,441 টাকা 68 পয়সা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা বা ক্লাস অনুষ্ঠিত হয়নি। এ সময় শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ৮ মাস ধরে আন্দোলন করে আসছেন। টিচাররা তারা ন্যায্য আন্দোলন করছে, কারণ এটা তাদের ন্যায্য একটা দাবি। সো আমরা গভর্নমেন্টের কাছে আশা করব যাতে এই দাবিটা তাড়াতাড়ি মেনে নেয় এবং আমাদের স্বাভাবিক লেখাপড়ে আমরা ফিরে আসতে পারি। সকালে ঘুম থেকে আসলাম তাড়াতাড়ি ক্লাস করার জন্য, তো ক্লাসে এসে দেখলাম যে সারাটাই ফাঁকা, স্যার নেই, কেউ বলতেছে ক্লাস হবে না। এই কারণে আমরা খুব উদ্বিগ্ন হয়ে আছি। কেবল ক্লাস শুরু হলো সেই মুহূর্তে শিক্ষকরা স্ট্রাইক করলো। আমি জানি না স্যারদের স্বার্থটা কি, কিন্তু শিক্ষকদের স্বার্থের জন্য কেন ছাত্রদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এটা আমার গভর্নমেন্টের কাছে প্রশ্ন। গত 8.5 মাস যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি, আমাদেরকে দেখা করতে দেওয়া হয় নাই। আমরা সমাধান চেয়েছি, আমরা আন্তরিক সেজন্য। কারণ কি, কারণ হলো আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়। আমাদের কাজ তো হলো শিক্ষা, গবেষণা এবং ওদেরকে পড়ানো, এবং ওই জায়গাটা আমরা যেতে চাইনি, কিন্তু আমাদেরকে জোর করে ঠেলে ওই জায়গাটার মধ্যে দেওয়া হয়েছে। এখন আমরা মর্যাদার জন্য লড়াই করছি, মর্যাদার জন্য আমরা যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছি। যে কোনো পরিণতি আসে ওইটা আমরা মাথায় পেতে নিব। আমাদের শিক্ষকদের মর্যাদার ব্যাপারে আমরা কোনো ছাড় দিব না, এটা আমরা বলে পারি। এদিকে অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সকাল 10টায় এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় অষ্টম বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদা বাড়ানোর দাবি জানানো হয়। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ক্লাস শুরুর প্রথম দিনই ফিরে যেতে হলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের। সোমবার সকাল থেকেই খালি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো। শিক্ষকরা আবারও তাদের মর্যাদা বাড়ানোর দাবি জানান। আমরা ক্লাস করতে আসছিলাম, কিন্তু শুনলাম যে শিক্ষকদের ধর্মঘট চলতেছে, যার কারণে ক্লাস বন্ধ আছে এবং আমরা রুমে ফিরে যাচ্ছি। ক্লাসগুলো হচ্ছে না এবং পরীক্ষাগুলো হচ্ছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সেমিস্টারগুলো দীর্ঘায়িত হচ্ছে এবং আমরা সেশন জটের দিকে চলে যাচ্ছি। দেয়ালে পিঠ থেকে গেছে। শেষ পর্যন্ত শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। তালাবন্ধ ছিল ক্লাসরুমগুলো, স্থগিত করা হয়েছে সব ধরনের পরীক্ষা। বাংলা, সমাজবিজ্ঞান, অ্যাকাউন্টিং বিভাগের যে পরীক্ষাগুলি ছিল সেই পরীক্ষাগুলি স্থগিত হয়েছে এবং এই কর্মবিরতির কারণে সকল ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেন ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন বেতন নয়, মর্যাদা বাড়াতে হবে। দীর্ঘদিন আন্দোলনের পরও দাবি না মানায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষকরা। এখন আমরা ব্যাপক আন্দোলনের দিকে যাওয়ার পরিকল্পনা করেছি। ফেডারেশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আজকে থেকে কমপ্লিট শাটডাউন, কোনো ধরনের পরীক্ষা এবং ক্লাস হবে না, এটি চলতে থাকবে। এছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষার দাবির সঙ্গে পুরোপুরি একমত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে মর্যাদা রক্ষার দাবিতে শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে যে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন তাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন তিনি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু বেতন নিয়ে কোনো দ্বিমত নেই তাই সমস্যার সমাধানে গ্রহণযোগ্য পথ বের করতে চেষ্টা চালাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণার পর থেকে এর বিরোধিতা করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকলেও নতুন কাঠামোতে তা বাদ দেওয়া হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রথম গ্রেড বা সচিবের সমমর্যাদায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তাই অষ্টম বেতন কাঠামো বাতিল করে শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালের দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ক্লাস বর্জনের লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। ক্লাস না হলে তো ক্ষতিগ্রস্ত হব, কিন্তু সেটা তো আর এখন যদি অনেক লম্বা দিন ধরে হয় সে এক জিনিস। আমি আশা করি এটা অত লম্বা হবে না, এটা সমাধান বের হবে। শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান না জানালেও তাদের সম্মান ও মর্যাদা সবার ওপরে হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী। আমি তো স্পষ্টই বলছি, তাদের সবচেয়ে বেশি সম্মান মর্যাদার জন্য পায়, আর বেতন কাঠামো ঠিক করার একটা নিয়ম রীতি আছে, তার মধ্যে ফেলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা সন্তুষ্ট হবেন এমন পথ দ্রুত বের করতে চেষ্টা চালাচ্ছে সরকার। প্রথম যখন পে স্কেল ঘোষণা করি সেই সঙ্গে কিন্তু আমরা একটা কমিটি করে দিয়েছি, অসঙ্গতি থাকে সেটা সমাধানের জন্য। তো সেইটা নিয়ে আমরা চেষ্টা চলছে, কিন্তু একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে গেলে পরে এটা প্রকৃত সমাধান হয়।
তো সেই জায়গাটা নিয়ে বারবার হয়তো আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, এটা সমাধানে আমরা যাবো, সেটা আমরা চেষ্টা করতেছি। গভর্নমেন্ট তো এটাকে ছেড়ে দেয়নি যে না দায়ী মানব না। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 37টি, আর বর্তমানে 83টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। কথিত ইসলামী রাষ্ট্র কায়েমের নামে সাধারণ সদস্যদের তাত্ত্বিক ও বোমা তৈরির প্রশিক্ষণের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র চালানোরও প্রশিক্ষণ দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। আর সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে স্নাইপার রাইফেল এবং AK-22 মতো অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে তারা। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন জেএমবির উত্থান রুখতে অস্ত্রের উৎস খুঁজে বের করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জঙ্গি সংগঠন জেএমবির কাছ থেকে একের পর এক ভারী এবং অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন। গত 2 মাসে শুধুমাত্র চট্টগ্রামে জেএমবি সদস্যদের কাছ থেকে পাওয়া গেছে 2টি AK-22 রাইফেল এবং একটি MK-11 স্নাইপার রাইফেল। আর পুলিশের কাছে ধরা পড়ার পর জেএমবি সদস্যরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অস্ত্র প্রশিক্ষণের কথা। যাদের মধ্যে একটু ব্রেইনি থাকে তাদেরকে ওই অস্ত্রের প্রশিক্ষণ, বোমা কিভাবে বানাতে হয়, কিভাবে বাস্ট করতে হয়, এইগুলো, এই ট্রেনিংগুলো তাদেরকে দেওয়া হয়। জঙ্গি সদস্যদের এই সশস্ত্র প্রশিক্ষণকে সহজভাবে নেওয়া উচিত হবে না বলে মত নিরাপত্তা বিশ্লেষকের। আর ইসলামী চিন্তাবিদ বলছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। অস্ত্রের যে উৎস সেটাকে চিহ্নিত করতে হবে এবং সেখানে অস্ত্রের প্রবেশটাকে রোধ করতে হবে। তাহলে দুটা জিনিস, ঝুঁকিও কমবে আর যারা এই অস্ত্রের জন্য উৎসাহী তারাও নিরুৎসাহ হবে। এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। কোনো সমাজ বা ব্যক্তির ব্যবস্থাপনা এগুলা করলে নিশ্চয় কোনো অশুভ উদ্দেশ্যে তৎপর হয়ে তারা এগুলা করতেছে, এটা প্রমাণিত হবে। চট্টগ্রামে হাটহাজারে জঙ্গি আস্তানা থেকে মার্কিন স্নাইপার রাইফেল সহ গ্রেপ্তার হওয়া জেএমবির 3 সদস্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরা আগে শিবির করতো, এখন তারা জেএমবির সাথে জড়িত হয়েছে। অর্থাৎ তারা যে মৌলবাদ রাজনীতি এটার সাথে জড়িত হয়েছে এবং এর মূল বিষয় হচ্ছে যে মূল কারণ হচ্ছে অর্থ। এই অবস্থায় জেএমবির অস্ত্রের রুটের সন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। অলরেডি কিছু পেয়েছি যে তারা কোন রুট দিয়ে এগুলি এনেছে বা আনছে, আর তারা তো ইতিমধ্যে কিছু নাশকতা করতে গিয়ে তারা আমাদের হাতে ধরা পড়েছে। পুলিশ জানায় জেএমবি সদস্যরা সংগঠনের তহবিল সংগ্রহের জন্য ছিনতাইয়ের কাজে ব্যবহার করেছে AK-22 রাইফেল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। রাজধানী থেকে রামু বৌদ্ধ বিহার হামলা মামলার অন্যতম আসামি বান্দরবানের নাইখুংছড়ি উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার। বিশাল সমুদ্রের ভূ কৌশলগত নিরাপত্তা ও ব্লু ইকোনমি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধানদের 5ম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি ভারত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র বিষয়ক সহযোগিতা বাড়াতে কাজ করারও আহ্বান জানান। তিনি বলেন, বিশাল সমুদ্র অঞ্চলের নিরাপত্তা ও এর সম্পদের ব্যবহার করা একক রাষ্ট্রের পক্ষে অসম্ভব। তাই সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহারে কার্যকর নীতি ও কৌশল প্রণয়ন করতে হবে। ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম বা IONS এর এবারের সম্মেলনে 2 বছরের জন্য চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে কাজে লাগাতে হবে ব্লু ইকোনমির সম্ভাবনাকে, আর সেজন্য জাতীয়, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে কৌশলগত নীতি প্রণয়ন করতে হবে। বিশাল সমুদ্রাঞ্চলের নিরাপত্তা ও সম্পদ আহরণ একক দেশের পক্ষে সম্ভব নয়, তাই সবাইকে কাজ করতে হবে একযোগে। ম্যানেজমেন্ট অফ দিস ভাস্ট রিজন এন্ড ইটস ইফেক্টিভ ইউটিলাইজেশন ইজ নট পসিবল বাই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে জনসভার। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি রিপোর্টার শাহ আলী জয়ের কাছে। জয়। সৌমিত্র, আপনি জানেন যে গতকাল ছিল 10ই জানুয়ারি, 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে দীর্ঘ 9 মাস কারাভোগের পরে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই দিনটি থেকেই কিন্তু 10ই জানুয়ারিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে, এবং তারই ধারাবাহিকতায় আজকের এই জনসভা। সৌমিত্র, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আপনি জানেন যে টঙ্গীর তুরাগ তীরে গত 3 দিন ধরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা, এবং গতকাল ছিল তার আখিরি মোনাজাত, এবং সেই আখিরি মোনাজাতের কথা মাথায় রেখে কিন্তু জনসভার দিন কিন্তু পরিবর্তন করে আজকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও এই কর্মসূচি
কর্মসূচির অংশ হিসেবে এই জনসভা করা ছাড়াও কিন্তু আরও রাজনৈতিক একটি বিশ্লেষণ রয়েছে আজকের এই জনসভার। আজ সকাল থেকেই আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি বুঝেছি যে রাজনীতির মাঠে যে আওয়ামী লীগ সক্রিয় রয়েছে এবং তাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবে কিন্তু তারা আজকের এই জনসভাটিকে নিয়েছেন। এবং আজকের এই জনসভার কথা যদি বলি যে আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমার পেছনে নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন যে সকাল থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হওয়া শুরু করেছেন এই মাঠে। এবং এই মুহূর্তে বেশ কয়েক হাজার মানুষের একটি জমায়েত কিন্তু আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধুকে স্মরণ করে তাকে সম্মান জানিয়ে সাংস্কৃতিক দলের সদস্যরা, সাংস্কৃতিক কর্মীরা কিন্তু আপনার গান, কবিতা আবৃত্তি পরিবেশন করেছেন। এবং এই মুহূর্তে জনসভা যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা ইতিমধ্যেই একে একে আসতে শুরু করেছেন এবং মহানগর পর্যায়ের নেতাদেরও কিন্তু আমরা মঞ্চে উপবিষ্ট অবস্থায় দেখতে পাচ্ছি। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে দুপুর 2টা 30 আনুষ্ঠানিকভাবে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মধ্য দিয়ে কিন্তু আজকের এই জনসভা শুরু হবে। এবং দুপুর 2টা 30 আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে এই জনসভা মঞ্চে এসে উপস্থিত হবেন এবং তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই জনসভার কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের মহানগর পর্যায়ের নেতারা এবং ছাত্রলীগের নেতারা বক্তৃতা করছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আজকের এই জনসভার নিরাপত্তার কথা যদি আপনাকে জানাই সৌমিত্র, যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আজ নেওয়া হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সহ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত SSF এর সদস্যরাও দায়িত্ব পালন করছেন এবং কয়েক স্তরের বলা যায় এক ধরনের নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তো সৌমিত্র, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সৌমিত্র। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী জয়। সেখানে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছে। পৌরসভা নির্বাচন শেষ হতে না হতেই নির্বাচন কমিশনের দ্বারে কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত না হলেও প্রধান দুই রাজনৈতিক দলই আগ্রহী দলীয় ভিত্তিতে নির্বাচনে। তবে তৃণমূল পর্যায়ের নির্বাচন দলীয় ব্যানারে হলে ফল শুভ হবে না বলে মত বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনে নিজেদের সাফল্যের পাশাপাশি এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দল আরও সুসংগঠিত হয়েছে বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে সরকারের কারচুপির কারণে নির্বাচনে নিজেদের ভরাডুবি দাবি করে এর মাধ্যমে দল পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে মনে করে বিএনপি। আমরা তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিকভাবে সুসংগঠিত হতে পেরেছি। গুটি কয়েক জায়গায় ছাড়া প্রত্যেক জায়গায় আমাদের প্রার্থী ছিল। এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেও বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে বিশেষ করে পৌর এলাকাগুলোতে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। আসছে ইউপি নির্বাচনেও দলীয় ভিত্তিতে করার পক্ষেই অবস্থান এই প্রধান দুই রাজনৈতিক দলের। ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের ভেতর দিয়ে জনগণকে দলীয় প্রতীকে, দলীয় ব্যানারে, দলীয় কর্মসূচিতে মোবিলাইজ করা, সংগঠিত করার সবচেয়ে সর্বোত্তম সুযোগ। নাচতে যখন নেমেছেন তাদের ঘোমটা দিয়ে লাভটা কি? ওই আমাদের যে ইউনিয়ন পরিষদের মেম্বার তাদের ক্ষেত্রে দলীয় মনোনয়নপত্র দেওয়ার ব্যবস্থা করুন। যদিও দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ের সর্বনিম্ন স্তরের নির্বাচনকে নেতিবাচক হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে হলো সামাজিক বন্ধনটা নষ্ট হয়, সামাজিক বন্ধনটা নষ্ট যাতে না হয় এই জন্য এটা পৌরসভা পর্যন্ত আমার কনসেপ্টে হতে পারে। ডিসিশন ইজ কমপ্লিটলি সরকারের উপরে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনটি নির্দলীয় করাই ভালো। তবে বিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলেও মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। রাজধানীর হোটেল সুন্দরবন থেকে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রামু বৌদ্ধ বিহারে হামলার মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী আলী কদম উপজেলা চেয়ারম্যান জানান, গতরাত 2:30টার দিকে হোটেলটির 418 নম্বর কক্ষ থেকে তাকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI।
রামুর বৌদ্ধবিহারে হামলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িকভাবে বরখাস্ত করার পর কিছুদিন আগে তাকে উপজেলা চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নিতে দুদিন আগে ঢাকায় আসেন তিনি। নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তোফায়েল। আমার পাশের সিটি ছিল নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। ওনারা বলেন যে তোফায়েলকে ওই যে রেডি হওয়ার জন্য। পরে উনি শীতের কাপড় নিলেন, ওনার ব্যাগ নিলেন। কয়েকটি মামলা আছে আমি শুনেছি, না বলে যে আমার বউকে আর আমাদের মন্ত্রী মহোদয়কে একটু আমাকে যে নিয়ে যাচ্ছে এই জিনিসটা একটু বলিও, এটা বলেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছরই বাড়ছে তরুণ তরুণীদের খণ্ডকালীন কাজের সুযোগ। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে সাধারণ বিক্রয়কর্মীদের চেয়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়ারা ক্রেতা আকর্ষণে বেশি পারদর্শী। তাই নিজেদের পণ্যের ব্র্যান্ডিং ও কাটতি বাড়াতে অধিকাংশ প্রতিষ্ঠানেই তাদের স্টলে শিক্ষার্থীদের নিয়োগ দিয়েছে। আর শিক্ষার্থীরা একে দেখছেন বাড়তি আয়ের সুযোগ হিসেবে। উন্নত সব দেশে শিক্ষার্থীরা পড়ালেখার অবসরে রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করলেও বাংলাদেশে এমন সুযোগ সীমিত। তবে খণ্ডকালীন কাজের সুযোগ করে দিয়ে তরুণ তরুণীদের সে দুঃখ অনেকটাই ভুলিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণ ও পণ্যের প্রসারে শিক্ষার্থীদের পারফরমেন্স ভালো হওয়ায় প্রতি বছরই বাড়ছে এ সংখ্যা। এবারের বাণিজ্য মেলায়ও নামি দামি সব প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে বেছে নিয়েছে শিক্ষার্থীদের। স্মার্ট এবং ওরা কাস্টমারকে সুন্দরভাবে ডিল করতে পারে। যারা সেলসম্যান তাদের দেখা গেছে এডুকেশন যে ব্যাকগ্রাউন্ড, তাতে এখানে যে কাস্টমার আসে তাদের সাথে যে কিভাবে কথা বলতে হবে এটা তারা বুঝতে পারে না। এই জন্যই আমার যারা এডুকেটেড এরকম লোক নিয়ে আসা। ওরা শিক্ষিত, ওরা আমাদের ব্র্যান্ডটাকে ঠিকমতো প্রমোশন করতে পারে। এক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। পরীক্ষা শেষে ঘরে অলস বসে না থেকে বাড়তি আয়ের এই সুযোগ লুফে নিতে মেলায় খণ্ডকালীন বিক্রয়কর্মীর কাজ করছেন অনেক তরুণী। আমি এক্সামের পরে এখন ফ্রি আছি, এর জন্য ভাবলাম যে মেলাটা করি, আমার এক্সপিরিয়েন্সও হবে, আবার কিছু টাকা আয়ও হবে। সেমিস্টারটা শেষ হয়ে গেছে, এজন্য ভাবলাম করি। আর হচ্ছে লক্ষ্য এখান থেকে শেখা। দেখা যাচ্ছে যে টাকার দিক থেকেও তারপর সময়ের দিক থেকেও আমরা মোটামুটি বেশ ভালোই টাইম পাস করছি। বাড়তি পাওনা হিসেবে রয়েছে অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, যা ভবিষ্যতে ভালো চাকরি পেতে সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি কিছু করার জন্য আর কি এটা করা, আর এক্সপিরিয়েন্সটা হচ্ছে মেইন কথা। আমাদের পকেট মানিটা হয়ে যায়, ইভেন আমাদের প্রত্যেকটা কোম্পানি একটা এক্সপিরিয়েন্স লেটার দেয়। মেলাতে কাজ করে আমাদের একটা এক্সট্রা আর্নিংও হলো, দেন পরবর্তীতে আমরা পার্মানেন্টলি ওখানে কাজ করার একটা সুযোগ পেয়ে যাই। শিক্ষার্থীদের মতে শুধু মেলা নয়, বড় প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের সুযোগ করে দিলে দক্ষ কর্মী তৈরির পাশাপাশি বেকারত্ব কমবে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। আধুনিক পদ্ধতিতে মাছ চাষে খরচ কিছুটা বেশি হলেও লাভও তুলনামূলক বেশি। তাই চাষিরাও সনাতন পদ্ধতি ছেড়ে ঝুঁকছেন নিবিড় আধা নিবিড় পদ্ধতির দিকে। আর এক্ষেত্রে তেলাপিয়ার একক চাষে বেশি আগ্রহী হচ্ছেন তারা। তবে সফলতা ধরে রাখতে চাষি পর্যায়ে প্রশিক্ষণ সম্প্রসারণে অর্থের বরাদ্দ বাড়ানো দরকার, এমনটাই মনে করছেন মৎস্য কর্মকর্তারা। ধামরাই ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। মাছে ভাতে বাঙালি প্রবাদের বাংলাদেশ লাগসই প্রযুক্তির ব্যবহার আর নিবিড় পর্যবেক্ষণে প্রতি বছর ছাড়িয়ে যাচ্ছে আগের বছরের মাছ চাষের পরিমাণ। এমনটাই বলছে গত 3 দশকের বদ্ধ জলাশয়ে মাছ চাষের পরিসংখ্যান। আর গত কয়েক বছরে অভ্যন্তরীণ মাছ চাষে নীরব বিপ্লব ঘটেছে তেলাপিয়ার একক চাষে, বিশেষ করে ঢাকার অদূরে ধামরাই উপজেলায়, যেখানে 2000-এর বেশি চাষি ঝুঁকেছেন এই মাছ চাষে। 3 মাস 10 দিনে আমি মাছ 4-5-6 কেজি বিক্রি করলাম। বছরে 2 বার মাছ এটা বিক্রি করতে পারি। উপজেলায় আমাকে প্রশিক্ষণ দেয়। তবে পোনা সংগ্রহের বিড়ম্বনা এড়াতে ধামরাই উপজেলায় উন্নত মানের হ্যাচারি স্থাপনের দাবি জানালেন তারা। যারা এখানে নার্সারি করে পোনাটা সাপ্লাই দেয়, এনারা দেখা গেছে যে অনেক সময় পোনাটা আমাদেরকে সঠিক দিচ্ছে না। ধামরাই থানায় সরকারি কোনো হ্যাচারি নাই। আমাদের এই ভালো জাতের রেণু সংগ্রহ করাটা আমাদের কঠিন হয়ে পড়ে। মৎস্য কর্মকর্তারা জানালেন, প্রাণী আমিষের চাহিদা পূরণ আর কৃষকের লাভ সবকিছু বিবেচনায় রেখেই নেওয়া হচ্ছে ব্যবস্থা, যেখানে রয়েছে সহজ শর্তে ঋণের ব্যবস্থাও। মৎস্য সেক্টরকে উন্নতি করতে হলে প্রত্যেকটা উপজেলাতে প্রশিক্ষণের অর্থনৈতিক সাপ্লাইটা আরো বাড়াতে হবে। উন্নত পদ্ধতির মাছ চাষের মধ্যে আমরা মূলত পক্ষে মনোসেক্স থেরাপিটা প্রাধান্য দিচ্ছি। নিবিড় পদ্ধতিতে তেলাপিয়ার একক চাষে যেখানে ফলন ধরা হয় হেক্টর প্রতি 10 মেট্রিক টন, সেখানে এই অঞ্চলের চাষিরা পাচ্ছেন
প্রায় 22 মেট্রিক টন। তাদের এই উচ্চ ফলন পাওয়ার পেছনে উন্নত মানের প্রশিক্ষণ এবং মানসম্পন্ন খাবার যেমন ভূমিকা রাখছে, তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাষি পর্যায়ে মৎস্য কর্মকর্তাদের নিবিড় যোগাযোগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। পঞ্চগড়ে ধানের ন্যায্য মূল্যের দাবিতে সকালে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন কৃষকরা। পরে ধানের মূল্য বৃদ্ধির আশ্বাস পেয়ে প্রায় 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন তারা। সকাল 10টার দিকে ঢাকা পঞ্চগড় মহাসড়কের ময়নাদিঘি বাজারে কয়েকশো কৃষক ধানের ন্যায্য মূল্যের দাবিতে মহাসড়কে ধান ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। কৃষকদের অভিযোগ, ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় তাদের উৎপাদন খরচে উঠছে না। পরে প্রশাসনের সাথে সমঝোতায় ব্যবসায়ীরা ধানের মূল্য বৃদ্ধির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন কৃষকরা। চাকরিয়ানদের বেতন বাড়লো, ডবল হইলো, ধানের দাম কম হইলো কেন? এটা আমরা জবাব চাচ্ছি। ধানের দাম না পাওয়াতে রাস্তা অবরোধ করছে। হ্যাঁ, আমাদের ন্যায্য দাম চাই। কৃষক ধান বেচতে পারতেছে না, মানুষের দানা পরিশোধ করতে পারতেছে না। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, কৃষক যেন ন্যায্য মূল্য পায়। দুপুরের সময় আরো থাকছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা রাতে। ব্যালন ডিওরের দৌড়ে রোনালদো, মেসি, নেইমার। উত্তরের জেলা দিনাজপুর সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিমেল হাওয়া জানান দিচ্ছে পৌষের শেষে মাঘের বার্তা। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় শীতের প্রকোপে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। ঠান্ডা খুব, কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, যাত্রী নাই গাড়িতে। বাসা থেকে বাইরে আসি ভাই, কঠিন কুয়াশা, কিছু দেখা যায় না রাস্তাঘাটে, কঠিন ঠান্ডা, ভীষণ ঠান্ডা। মানুষজন বাসা থেকে বের হতে পারছে না, গাড়ি ঘোড়া চালাতে ভীষণ সমস্যা হচ্ছে। শীতের প্রকোপের কারণে কনকনে ঠান্ডা বাতাসের দরুন তাপমাত্রা হ্রাস পাইতেছে। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা থাকে বিভিন্ন এলাকা, ফলে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। অন্যদিকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। নীলফামারীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তবে খানিকটা বেলা হলে কুয়াশার পর্দা পেরিয়ে উকি দেয় সকালের সূর্য। খুব ঠান্ডা হচ্ছে, এখন খুব ঠান্ডা পড়তেছে, কাজে যাইতে খুব আমার কষ্ট হয়। যে ঠান্ডা, এগুলাত কেমন করি কামাই করবো? ভ্যান চলবার পাওছো না, রিক্সা চলের পাওছো না। খুব ঠান্ডা, মানে হাত পা একদম হেভি কাঁপতেছে, কুয়াশা হেভি ঘন পড়তেছে। এছাড়া শরীয়তপুর ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে সব শ্রেণীর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে শীতে কুমিল্লায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সরা। অবশ্য সিভিল সার্জন বলছেন, একটু সচেতন হলে মৌসুমী রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে শিশুর মায়েদের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ তার। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে কুমিল্লার সরকারি বেসরকারি হাসপাতালে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা এসব শিশুর অধিকাংশই ভুগছে সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায়। বাড়তি রোগীর চাপে হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ডের বেড ভরে যাওয়ায় অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। সংকট দেখা দিয়েছে ওষুধেরও। শ্বাসকষ্ট কমছে, এখন কাশিটা বাইরে গেছে। বাচ্চা জ্বর সাইডে সাইডে আসে, ঠান্ডা, হালকা কাশি। সরকারি হাসপাতাল আছে বাচ্চাদের জন্য সুস্থ করার জন্য, কিন্তু আমরা তা পারতেছি না, আমাদের সবকিছু বাইরে থেকে কিনা লাগতেছে। এখানে শুধু এই মাড়িতে সিটটাই পাইছে, আর কিছুই পাই না। এদিকে অতিরিক্ত রোগীর চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, আর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরতদের। বেবি স্যালাইন সেটা আমাদের এখানে সরবরাহ কম আছে, অ্যান্টিবায়োটিকের সরবরাহ প্রচুর আছে। সিটের ব্যাপারে সিট আমাদের 15 সিট, কখনো 40 জন, 45 জন, 50 জন রোগী থাকে। রোগীর চাপ একটু বেশি, সিস্টার কম না, আমরা 2 জন সিস্টার, এখন ওই যে অন্য ওয়ার্ডে আরেকজন এনে দিচ্ছে। শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষায় মায়েদের বেশি সতর্ক থাকার পরামর্শ দিলেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। শিশুদেরকে একটু উষ্ণ রাখি, একটু গরম কাপড় চোপড় পরিয়ে রাখি, ঠান্ডার সংস্পর্শে না রাখি,
তাইলে এই ঠান্ডাজনিত কারণে যে সমস্ত রোগ আক্রান্ত হয় এগুলি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। কুমিল্লা জেনারেল হাসপাতালে গত এক সপ্তাহে চিকিৎসা নিতে আসে 550 শিশু। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন 32 জন। আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে 250-রও বেশি শিশু। সময় সংবাদ, কুমিল্লা। বরিশাল জিলা স্কুলের মালিকানাধীন একটি ভবন নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও স্কুলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ভবনটিতে নতুন 2টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর জন্য ইতোমধ্যে ভবন ছাড়তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আর ভবন দখলে রাখার চেষ্টায় মানববন্ধন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিদাউস সোহাগ। 2011-12 শিক্ষাবর্ষে চালু হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। নিজস্ব ভবন না থাকায় শুরু হয় জিলা স্কুলের কলেজ ভবনে। ইতোমধ্যে নিজস্ব ভবন আংশিক নির্মাণ ও সেখানে শিক্ষা কার্যক্রম আংশিক চালু হয়েছে, কিন্তু ভবনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহার করায় নতুন 2টি সরকারি স্কুলের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বরিশালে 2টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শুরু করার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে, কিন্তু অন্যান্য বিদ্যালয়গুলি যেখানে শিক্ষার্থীরা বই পেয়ে গেছে, নতুন বছরের নতুন বই, কিন্তু এই 2টি শিক্ষার্থীরা এ থেকে বঞ্চিত হয়েছে। এদিকে ভবন দখলে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা বাহানা করছে বলে অভিযোগ জিলা স্কুলের প্রধান শিক্ষকের। 31শে ডিসেম্বরের মধ্যে বরিশাল জেলা স্কুল ভবনকে বুঝিয়ে দেওয়ার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা এই ভবনটি বুঝিয়ে না দিয়ে তারা সেটা দখলে রাখার জন্য আন্দোলন সংগ্রামে যাচ্ছে। আসলে এটা কাঙ্ক্ষিত না তাদের কাছ থেকে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি অভিযোগ সঠিক নয় এবং আলোচনা সাপেক্ষে এ সমস্যার সমাধান সম্ভব। নতুন স্কুলের কার্যক্রম শুরু হোক, সেটা আমি মনে প্রাণে চাচ্ছি। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে স্থাপনা সেটা এখনো শেষ হয়নি। শেষ না হলে ওখানে 4টি বিভাগ চলছে। হঠাৎ করে যদি চলে আসি, এই ছেলেগুলো যাবে কোথায়? আমি মনে করি যে এটা খুব একটা বড় প্রবলেম না, এটা আলোচনা সাপেক্ষে এটা একটা সলিউশন সম্ভব। ইতোমধ্যে 2 স্কুলে শিক্ষক নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পাশাপাশি চলছে নিজস্ব ভবন নির্মাণ কাজও। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের 2015-16 শিক্ষাবর্ষের MBBS এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ অডিটোরিয়ামে ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। এ সময় তিনি শিক্ষার্থীদের চিকিৎসা পেশাকে একটি মহৎ ও জনগুরুত্বপূর্ণ পেশা হিসেবে নিয়ে শিক্ষা পরবর্তী সময়ে দেশের সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি জেনেভা ডিক্লারেশন শপথ বাক্য পাঠ করানো হয়। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময় সংবাদের প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে সকালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনার রয়্যালের মোড়ে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় জমান। তারা সময় সংবাদ নিয়ে তাদের মতামত জানান। এ সময় নানা সমালোচনার পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে পরামর্শ দেন দর্শকরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সবার আগে প্রচার করে এবং যেহেতু কোনো খবর প্রচার করতে তারা ভয় পায় না। যেমন গত রাত্রে মোহাম্মদপুর থানার একটি খবর সুন্দরভাবে তারা প্রচার করেছে, পুলিশেরও তারা ভয় পায়নি, অর্থাৎ নির্ভয়ে তারা প্রচার করতে পারে। এই জন্য সময় সংবাদে আমরা সবসময় জনপ্রিয় ভাবি। ক্রাইম একটা হয় যদি এটা করতে পারে সময়, যেহেতু তারা সাহসিকতার পরিচয় দিছে, ওদের ক্রাইম বলে 1 ঘন্টা বা 25 মিনিট হোক একটা অনুষ্ঠান যদি করে। সময় অ্যাডটা খুব কম হয়, যে কারণে জনগণ কিন্তু সময় টিভির জন্য সবসময় অপেক্ষা করে। সত্য ঘটনা অবলম্বনে যে নারী নির্যাতনগুলো, যে ক্রাইমগুলো হয়, সেই রিপোর্টিংটা যদি দেখায় সময়ের খবর, তাহলে আমাদের খুব ভালো। সময় টেলিভিশন তারা কিন্তু সংবাদ পরিবেশনে বৈচিত্র্য এনেছে। ইয়েমেনে আন্তর্জাতিক দাতব্য সংস্থা MSF এর একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক টুইটার বার্তায় MSF বলছে, ইয়েমেনের উত্তরাঞ্চলের রাজেহ শহরে অবস্থিত হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে হাউথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে ইয়েমেনের শান্তি আলোচনার বিষয়ে রাজি করাতে সানা পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল শেখ আহমেদ। রোববার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের রাজেহ শহরে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স MSF এর একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম।
হামলায় নিহত হয় বেশ কয়েকজন। বিবিসির তথ্য অনুযায়ী গুরুতর আহত হয়েছে অন্তত 10 জন। ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয় সৌদি জোট এই হামলা চালিয়েছে। এর আগে 2015 সালের অক্টোবরে সাদায় ও ডিসেম্বরে বন্দরনগরী তাইজে এমএসএফ এর চিকিৎসা কেন্দ্রে হামলা চালায় সৌদি জোট। নতুন এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এমএসএফ কর্তৃপক্ষ। হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে কে বা কারা এই হামলা চালিয়েছে তা সরাসরি উল্লেখ না করে একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে জানায় তারা। এ নিয়ে তৃতীয়বারের মতো এমএসএফ এর হাসপাতালে হামলা হলো। এমনিতেই ইয়েমেনের মানুষ চিকিৎসা ও ওষুধের অভাবে ভুগছে, তার উপর হাসপাতালে হামলা চালিয়ে চিকিৎসার মৌলিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হচ্ছে। যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমরা। এই অবস্থায় হাউথি বিদ্রোহী ও সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহকে ইয়েমেনের শান্তি আলোচনার বিষয়ে রাজি করাতে সানা পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল শেখ আহমেদ। বৃহস্পতিবার সানা বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, ইয়েমেনের জনগণের কথা বিবেচনা করেই এই শান্তি আলোচনায় রাজি হয়ে যাওয়া উচিত বিদ্রোহীদের। ইয়েমেনে যে পরিস্থিতি বর্তমান তাতে অতি দ্রুত একটি শান্তি চুক্তিতে পৌঁছানো জরুরি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগেও জেনেভায় শুরু হওয়া শান্তি আলোচনা ভেঙে দেয় হাউথিরা। এবারও তারা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে বন্দরনগরী তাইজে রোববারও হাউথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। তাইজ থেকে হাউথিদের পুরোপুরি সরিয়ে দিয়ে এর নিয়ন্ত্রণ নিতে শুক্রবার থেকে অভিযানে নেমেছে হাদি বাহিনী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আলো ঝলমলে পরিবেশে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এবারের আসরে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা ও সেরা পরিচালকের পুরস্কার জয় করে নিয়েছে দ্য রেভেন্যান্ট চলচ্চিত্রটি। রোববার জমকালো গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে হাজির হন হলিউডের নক্ষত্ররা। উত্তেজনায় ভরপুর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা রিকি জার্ভেইজ। দ্য রেভেন্যান্ট চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তৃতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আর রুম চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কারটি অর্জন করেছেন ব্রে লারসন। এছাড়াও স্টিভ জবস সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে পুরস্কার জিতেছেন কেট উইন্সলেট। এছাড়া ম্যাট ডেমনের দ্য মার্শিয়ান জিতে নিয়েছে সেরা কমেডি সিনেমার পুরস্কার। আর অ্যানিমেটেড সিনেমার পুরস্কার গেছে ইনসাইড আউটের ঝুলিতে। অন্যদিকে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পুরস্কার অর্জন করেছে হাঙ্গেরীয় সিনেমা সন অব সোল। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে মালদ্বীপ। প্রতিপক্ষ কঠিন হলেও এ ম্যাচে জয় তুলে নিতে চায় রিকি হারবার্টের শিষ্যরা। অন্যদিকে জাতীয় দল নিয়ে খেলতে আসা কম্বোডিয়া চায় টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে। যশোরের শামসুলুদা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 2:45টায়। সাফের পর খুব একটা প্রস্তুতির সুযোগ পায়নি মালদ্বীপ। তার ওপর এই দলে নেই সাফ খেলা অধিকাংশ ফুটবলার, সেই সাথে আছে ভ্রমণ ক্লান্তি। তাই প্রথম দিন কোনো অনুশীলন করেনি মালদ্বীপ। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী রিকি হারবার্টের শিষ্যরা। অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের পর একমাত্র দল হিসেবে জাতীয় দল নিয়ে খেলতে এসেছে কম্বোডিয়া। দলটির অধিকাংশ ফুটবলারই খেলেছে বিশ্বকাপ বাছাই ফুটবল। তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আশাবাদী কম্বোডিয়ানরা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 8 উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে স্বাগতিক স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে 114 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। জবাবে 29 ওভার হাতে রেখে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইয়াং টাইগাররা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয় যুবদল। দলীয় 27 রানে তেভিন ইমলাজকে ফেরান সাইফুদ্দিন। পোপ ও হেটমেয়ার কিছুটা প্রতিরোধ গড়লেও এই 2 ব্যাটসম্যানকে ফেরান সঞ্জিত সাহা। এরপর ইয়াং টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় 114 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 দল। 24 রানের খরচায় শাওন নেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় 8 রানে সাজঘরে ফেরেন পিনাক ঘোষ। জয়রাজ ফিরে যান 18 রানে। তবে এরপর আর কোনো অঘটন হতে দেননি সাইফ ও শান্ত জুটি। তৃতীয় উইকেটে এই 2 ব্যাটসম্যান 70 রানের জুটি গড়ে দলকে বড় জয় এনে দেন। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে এই 2 দল। এফএ কাপের খবর। গাস হিডিংকের অধীনে ঘরের মাঠে জয় তুলে নিয়েছে চেলসি। তৃতীয় রাউন্ডে স্কানথর্প ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ব্লুজরা। অন্য ম্যাচে লিস্টার সিটির সঙ্গে 2-2 গোলে ড্র করেছে টটেনহাম হটস্পার। ফলে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করতে এই 2 ক্লাবকে খেলতে হবে তৃতীয় রাউন্ডের ফিরতি লেগ। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের 13 মিনিটেই স্ট্রাইকার
স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তার গোলে লিড নেয় স্বাগতিকরা। বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে ব্লুজরা। 68 মিনিটে ইংলিশ মিডফিল্ডার রোবেন লফটাস চেক দ্বিগুণ করেন ব্যবধান। বাকি সময়টা ম্যাচে আর কোনো গোল না হলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে চেলসি। অন্যদিকে ওয়াটার্ট লেনে ইপিএলে দাপট দেখানো লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের 8 মিনিটে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। 11 মিনিট পর সফরকারীদের সমতায় ফেরান পোলিশ ডিফেন্ডার মার্চিন ওসেলেস্কি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সিনজি ওকাজাকির গোলে লিড পায় লেস্টার সিটি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার 1 মিনিট আগে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে টটেনহামকে সমতায় ফেরান হ্যারি কেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু দলকে। অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার। সুইজারল্যান্ডের জুরিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে 2015 সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম। ক্রিস্টিয়ানো রোনালদো রাজত্ব ধরে রাখবেন, নাকি হারানো মুকুট ফিরে পাবেন মেসি, নাকি প্রথমবারের মতো ব্যালন ডিওর উঠবে নেইমারের হাতে? জানতে অপেক্ষা করতে হবে আজ রাত 10টা পর্যন্ত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ মানেই মর্যাদার লড়াই। দু দলের এল ক্লাসিকো মানেই স্নায়ুর যুদ্ধ। মর্যাদার এই লড়াইয়ের মতোই এখন ব্যালন ডিওরও যেন হয়ে গেছে মেসি রোনালদোর লড়াই। রূপ নিয়েছে আরও একটি এল ক্লাসিকোর। হবেই বা না কেন, গেল 8 বছরে একমাত্র 2010 সাল ছাড়া বাকি 7টি আসরেই ব্যালন ডিওরের মনোনয়ন তালিকার শীর্ষ 3-এ ছিলেন মেসি ও রোনালদো। এবার মেসি রোনালদোর সঙ্গে যোগ হয়েছে বার্সেলোনা তারকা নেইমারের নাম। উত্তেজনার পারদে ফুঁসছেন সমর্থকরা। কে পাবেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার? লিওনেল মেসির 4 থেকে কি 5 হবে, নাকি রোনালদোর 3 থেকে 4, নাকি সব হিসেব ওলটপালট করে মেসি রোনালদোকে হারিয়ে নেইমারের হাতে শোভা পাবে প্রথম ব্যালন ডিওর? তবে 3 জনের মধ্যে গেল বছরের পারফরমেন্সে এগিয়ে থাকবেন লিওনেল মেসি। গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলোনার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, কোপা দেল রের সঙ্গে বছরের শেষ দিকে ফিফা ক্লাব বিশ্বকাপ সবগুলো আসরের শিরোপাই জিতেছে বার্সেলোনা। আর দলের সাফল্যের মূল কারিগর ছিলেন লিওনেল মেসি। 56 ম্যাচ খেলে মোট গোল করেছেন 48টি। বার্সেলোনার হয়ে মেসি যতটা আলো ছড়িয়েছেন ততটা আলো ছড়াতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও 52 ম্যাচে তার গোল সংখ্যাও 48, কিন্তু গেল মৌসুমে কোনো শিরোপাই পায়নি রিয়াল মাদ্রিদ। অন্য দুজনের তুলনায় নেইমারের জন্য এবারের ব্যালন ডিওরটা একটু ভিন্ন। প্রথমবারের মতো মনোনয়ন। বার্সেলোনায় গেল মৌসুমে খেলেছেন দুর্দান্ত। 59 ম্যাচে গোল করেছেন 45টি। তাই অনেকের মতে এবার হয়তো দুজনকে টেক্কা দিয়ে নেইমারই পেয়ে যেতে পারেন ব্যালন ডিওর। এ 3 জন ছাড়াও সেরা কোচের পুরস্কারে দৌড়ে আছেন বায়ার্ন মিউনিক কোচ পেপ গার্দিওলা, বার্সা কোচ লুইস এনরিক ও চিলির কোচ হোর্হে সাম্পাওলি। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 8ম বেতন কাঠামো সামঞ্জস্যের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। গ্রহণযোগ্য সমাধানে পথ খুঁজছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। তল্লাশির নামে রাতে ছিনতাইকারীর ভূমিকায় অবতীর্ণ পুলিশ। অনুসন্ধানে প্রমাণ মিলেছে। ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ ক্লোজড। সরকারিভাবে এবার হজে যেতে খরচ পড়বে 3,60,000 টাকা। জাতীয় হজ নীতি ও হজ প্যাকেজ 2016 এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এবং অস্ত্রের উৎস খুঁজে বের করেই রুখতে হবে জেএমবির উত্থান, মত নিরাপত্তা বিশ্লেষকদের। জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।